এটা হচ্ছে ধরেন যে একটা হালকা হালকা আলোচনা, কিন্তু বিশ্বকাপটা আমরা কেন মিস করলাম, কোন যুক্তিতে আমরা বিশ্বকাপটা খেলতে যেতে চাইলাম না। সবাই একটা করে টুইট বা একটা করে ফেসবুকে পোস্ট দিলে ইউ উইল বি ফ্লাডেড উইথ ইয়োর মানে মিস ইনফরমেশন। ক্যারিং এ বাংলাদেশ ফ্ল্যাগ অর ওয়ারিং এ বাংলাদেশ জার্সি ইনসাইড দ্য স্টেডিয়াম প্রেমিসেস, ইট ক্যান বি থ্রেটফুল। এখন এই যদি হয় অবস্থা, আমি তো ভাই ভয় পাবো। যদি কোনো কারণে বাংলাদেশি দর্শক, সাংবাদিক কিংবা প্লেয়ারদের উপরে সাম্প্রদায়িক উগ্রবাদীদের কারণেই তো আসলে সেই চাপেই তো মুস্তাফিজকে সরিয়ে নেওয়া হয়েছে বা কেকেআর তাকে বাদ দিয়েছে। মুস্তাফিজের ইস্যুটা হওয়ার সাথে সাথেই আমরা রিয়্যাক্ট এত স্ট্রংলি কেন করলাম, এটার অনলি কারণ হচ্ছে গভর্নমেন্ট গট ইনভলভড। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যাওয়ার কথা ছিল আজকে ইন্ডিয়াতে টি-20 বিশ্বকাপ খেলতে, কিন্তু ফরচুনেটলি আনফরচুনেটলি বাংলাদেশ এবার বিশ্বকাপ খেলছে না। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। সবাইকে স্বাগত জানাচ্ছি স্টার প্লের আলোচনায়। আমার সাথে দুজন মানুষ আজকে আলোচনায় আছেন। আমার ডানে আছেন ক্রীড়া বিশ্লেষক এবং ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী। দেব চৌধুরী, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ মাহাদি। ফার্স্ট টাইম স্টার প্লে কিংবা স্টার নিউজের দর্শক যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম, অ্যান্ড ইটস রিয়েলি গ্রেট টু বি হিয়ার। থ্যাংক ইউ। এবং আমাদের সাথে আছেন মেজর অবসর ইমরোজ। ইমরোজ ভাই, আপনাকেও স্বাগত। আপনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি, একই সাথে আপনি সার্চ কমিটিতেও ছিলেন। আপনার কাছে অনেক খবর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আছে। আপনাকেও স্বাগত। আপনিও প্রথমবারের মতো আমাদের স্টার প্লেতে। থ্যাংক ইউ মাহাদি। লাইক দেবের মতনই বলছি, দর্শক যারা আছেন এই চ্যানেলে তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এটার সাথে থাকবেন এইটাই আশা করছি। আমি স্টুডিও দেখে মুগ্ধ যে এরকমভাবে তারা সাজিয়েছেন। সো লেটস স্টার্ট দি ডিসকাশন, দেখি কি কোন পর্যায়ে আমরা যেতে পারি। অবশ্যই আমরা আলোচনাটা করব এবং আলোচনাটা আমরা একটু ডেপথে নিয়ে যাব। ডেপথে নিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে তারপরে অল্প অল্প করে একটু কফি খেয়ে তারপরে আবার আলোচনায় ফিরছি। আপনি আছেন স্টার প্লেতে, ছোট্ট একটা বিরতি, ফিরছি। আপনি আছেন স্টার প্লেতে, মাহাদি আপনার সাথে, আমার সাথে দেব চৌধুরী এবং মেজর অবসর ইমরোজ। ওয়ান্স এগেইন দুজনকেই স্বাগত। যেই আলোচনাটা শুরুতে বলছিলাম দেবদা, যে আজকে আমাদের মানে একটা প্যাকেজ হওয়ার কথা ছিল, একটা প্যাকেজ হতো যে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে গেল। সেই প্রতিবেদন আমাদের বাংলাদেশের কোনো গণমাধ্যমেই নাই। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? থ্যাংক ইউ মাহাদি। ফার্স্ট আমরা হয়তো এক্সপেক্ট করতাম যে তাসকিন তার ছেলেকে নিয়ে এসেছে, তার বাবা তাকে ড্রাইভ করে এনেছে, কিংবা আমাদের লিটন তার স্ত্রী সন্তান সহ এসেছে। এই ছবিগুলো না আমরা গত 5, 10, 15, 20 বছর ধরে দেখে অভ্যস্ত। সো এই ছবিটা এখন মিসিং। এবং এই যে একটা ব্যাপার তো সত্যি যে বাংলাদেশের বিশ্বকাপ না খেলতে যাওয়ার যে সিদ্ধান্ত, এটার পক্ষে বিপক্ষে যুক্তি আছে। আপনি কোন যুক্তি আপনার মতো ঠিক মনে করছেন, দ্যাটস ইউর কল, কমপ্লিটলি ইউর কল। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে বিশ্বকাপ খেলাটা যখন শুরু হবে, যে এই দিন থেকে বিশ্বকাপটা শুরু, টি-20 বিশ্বকাপ, সিন্স দ্যাট মোমেন্ট উই উইল স্টার্ট মিসিং দ্য ওয়ার্ল্ড কাপ। যে ওই সময় থেকে বাংলাদেশের দর্শক ভক্ত যারা আছেন তারা বোধহয় সত্যিকার অর্থে বিশ্বকাপটা মিস করা শুরু করবেন। এখন এটা হচ্ছে ধরেন যে একটা হালকা হালকা আলোচনা, কিন্তু বিশ্বকাপটা আমরা কেন মিস করলাম, কোন যুক্তিতে আমরা বিশ্বকাপটা খেলতে যেতে চাইলাম না। একটা ব্যাপার এখানে আমার মনে হয় মাহাদি, যে বাংলাদেশের যে সিকিউরিটি কনসার্নটা ছিল অ্যাবসলুটলি ভ্যালিড। বাংলাদেশ গভর্নমেন্টের যে অবস্থান, যে এই সিকিউরিটির মধ্যে আমরা আমাদের প্লেয়ারদের, আমাদের ফ্যান্স, জার্নালিস্ট যারা যাবেন তাদের ওই অনিশ্চয়তায় ঠেলে দিতে পারি না। দ্যাটস অ্যান অ্যাবসলুট ফাইন স্ট্যান্ড। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে যে দ্য ওয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেগোশিয়েটেড উইথ আইসিসি অ্যান্ড আদার স্টাফস ওয়াজ দ্যাট প্রফেশনাল। যে ডিপ্লোম্যাটিক ব্যাপারগুলো যেভাবে হ্যান্ডেল করা দরকার সেভাবেই কি আমরা করতে পেরেছি? আমি ইমরোজ ভাই আমাদের অনেক সিনিয়র, মানে উনি স্পোর্টসটা আমাদের যাতে অনেক ভালো জানেন, বোঝেন। আমি ইমরোজ ভাই প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। নেগোসিয়েশন মানে আমরা কি বুঝি? কেউ একটু বেশি ছাড় দেবে, কেউ একটু কম ছাড় দেবে, তারপরে দুই পক্ষ মিলে একটা এমন জায়গায় আসবে যেখান থেকে দুই পক্ষই মনে করে যে না, ইটস ওকে, উইন উইন সিচুয়েশন। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে ব্যাপারটা হয়েছে, আমি জানি এটা কী কারণে বা কার কারণে হয়েছে, ফ্রম দ্য ভেরি ফার্স্ট পয়েন্ট বাংলাদেশ পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। একদম শুরুতেই বাংলাদেশ প্রথম স্ট্যান্ডটা নিয়েছে আমরা বিশ্বকাপ খেলবো না। তো একদম আলোচনার টেবিলে বসে, নেগোসিয়েশনে বসে
শুরুতেই পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাওয়া এটা কতটুকু ওয়াইজ ডিসিশন ছিল এটা নিয়ে আমার মধ্যে ডাউট আছে। বাট দেন এগেইন এই যে সিকিউরিটি কনসার্ন, যেখানে আইসিসির নিজস্ব একটা স্বাধীন তদন্ত কমিটি রিপোর্ট দিচ্ছে যে থ্রেট লেভেলটা হচ্ছে, মানে ইমরোজ ভাই ওয়াজ দ্য মেজর ইন বাংলাদেশ, right. সো হি নোজ বেটার, যে এটার কিছুটা বার আছে, লোয়ার, মিড, হাই। মুস্তাফিজ যদি বাংলাদেশ টিমে থাকে তাহলে সেটা রিস্ক ফ্যাক্টর মিড টু হাই। বাংলাদেশের দর্শকরা ক্যারিং এ বাংলাদেশ ফ্ল্যাগ অর ওয়ারিং এ বাংলাদেশ জার্সি ইনসাইড দ্য স্টেডিয়াম প্রেমিসেস, ইট ক্যান বি থ্রেটফুল। এখন এই যদি হয় অবস্থা, আমি তো ভাই ভয় পাবো। আজকে বাংলাদেশ টিম যাওয়ার পর বাংলাদেশ টিমের উপর কোনো আক্রমণ হবে না, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, এটা গ্যারান্টিকে দিচ্ছে। সো এই আলোচনাগুলো নিয়ে মানে এটা নিয়ে কোনো তর্ক নেই, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু এই যে শুরুতেই যে একটা অবস্থান নিয়ে নেওয়া কিংবা শুরুতেই পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাওয়া, এটার কনসিকুয়েন্সেসগুলো কী হতে পারে, ভবিষ্যতে যে হার্ডেলগুলো সামনে আসবে, হার্ডেলের কথা আমি কেন বলছি, একটা জিনিস আমাদের মানতে হবে, আমরা যারা বাংলাদেশি, আপনার বাড়ির পাশে, আপনার বাড়ি ধরেন ঢাকার অমুক এলাকায়, আপনার বাড়ির পাশে ধরেন মন্ত্রীর বাসা, আপনার সাথে তার জমিনে একটা ক্যাওয়াজ আছে, আপনি মন্ত্রীর সাথে পারবেন? এটা হয় কোনো দিন? আমাদের দেশে না, শুধু পৃথিবীর কোনো দেশের প্রেক্ষাপটে এটা হয় না। সো আইসিসির সঙ্গে সম্পর্ক, এফটিপি প্রোগ্রামস, বাংলাদেশের বিশ্বকাপ যেটা আয়োজন করার কথা 2031 সনে, এশিয়া কাপ যেটা হবার কথা, ভারতের এই বছর বাংলাদেশে খেলতে আসার কথা, অস্ট্রেলিয়া এই বছর বাংলাদেশে খেলতে আসার কথা। আমরা গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজটা করলাম 19 কোটি টাকা খরচ করেছি, যার প্রায় পুরোটাই আমাদের ড্যামারেজ দিতে হয়েছে। আয়ারল্যান্ডের সঙ্গে, জিম্বাবুয়ের সঙ্গে আমরা যে সিরিজগুলো করি তার প্রায় সবই আমরা পকেট থেকে, মানে আমরা বাংলাদেশ ক্রিকেটের পকেট থেকে টাকা দিয়ে চালাই। ভারত অস্ট্রেলিয়া আসলে আমরা লাভ করি, পাকিস্তান যখন আসে সেটা নেক টু নেক থাকে। এখন জিনিসটা হচ্ছে যে আগামীতে যে ইকুয়েশনগুলো দাঁড়াবে, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ না খেলার সিদ্ধান্ত নেওয়ার ফলে এই হার্ডেলগুলো বাংলাদেশ কিভাবে মোকাবেলা করে, সেই মোকাবেলার প্রস্তুতি তাদের আছে কিনা, এবং সেই মোকাবেলা করার মতো প্রফেশনালিজম কিংবা উইজডম তাদের আছে কিনা, এটা হচ্ছে আমার কাছে এখন সবচেয়ে বড় কনসার্ন মাহাদি। অনেকেই বলছেন যে 330 কোটি টাকা, 300 কোটি টাকা। আমার মনে হয় এই আলোচনাতে টাকার ব্যাপারটা সবচেয়ে পরে আসা উচিত। আপনি এই 300 কোটি টাকা লস হয়তো রিকভার করতে পারবেন কোনো না কোনোভাবে, স্পন্সরশিপ, টাইটেল স্পন্সর, গ্রাউন্ডস রাইটস বা টিভি রাইটস, হোয়াটএভার, আমি জানি না, করা সম্ভব। কিন্তু এর ফলে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কমিউনিটির সঙ্গে যে সম্পর্কটা আপনার একটু হলে তো গ্রে লাইনে চলে গেছে। রাইট। আমি একটু দেবদা, আমি একটু ইমরোজ ভাইয়ের কাছে যাই, যেটা দেব চৌধুরী প্রশ্নটা তুলেছেন যে ক্রিকেট কূটনীতির জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রপার ওয়েতে নেগোসিয়েশন করেছে কিনা সেটা নিয়ে তার সন্দেহ আছে, ডাউট আছে। ইমরোজ ভাই, আপনার কি মনে হয় যে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে, এবং দেব চৌধুরী বলেছে যে শুরুতে পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাওয়া, 3 তারিখে মুস্তাফিজ, তারপরে ফেসবুকে লেখালেখি, 4 তারিখে বাংলাদেশ দল ঘোষণা, 5 তারিখের মধ্যেই খেলতে যাব না, এরকম একটা ব্যাপার। আপনার কি মনে হয় যে ক্রিকেট কূটনীতিতে বাংলাদেশ দল কি এখানে ফেল করেছে? মানে বাংলাদেশ দল তো না, বিসিবি। মানে একটা জিনিস প্রথমে বলে নেই, দেবকে আর আমাকে হয়তো বা কালকে দেখবা তোমার এই অনুষ্ঠানের পর অনেকে গালাগালি করবে, এটা আমাদের একটা সামাজিক চরিত্র হয়ে দাঁড়িয়েছে। আমরা উই ক্যানট টেক দি পজিটিভ নোটস। যেই মানুষটা যেই জিনিসগুলো সঠিক জানেন, তথ্য যার কাছে আছে, তার বিশ্লেষণ সঠিক হবে। এবং আমরা কিন্তু অনেকেই না জেনে এই এত বিগ ক্লাউড অফ সোশ্যাল মিডিয়ার ভিতরে, ইন্ডিয়ার থেকে 120 কোটি বা 25 কোটি লোক, সবাই একটা করে টুইট বা একটা করে ফেসবুকে পোস্ট দিলে ইউ উইল বি ফ্লাডেড উইথ ইউর মানে মিস ইনফরমেশন। তো এই যে এত কিছু হওয়ার পরে যেই জিনিসগুলো হচ্ছে, আমরা কিন্তু ডিভাইডেড হয়ে গেছি। আমাদের সোসাইটি, যারা আমরা ক্রিকেট ভালোবাসি, যারা দেশকে সবাই ভালোবাসে তার মতো করে, এটা কেউ বলতে পারবে না দেব বেশি ভালোবাসে না, আমি ভালোবাসি, এরকম না। সবাই আমরা ভালোবাসি আমাদের স্ট্যান্ড থেকে। উই হ্যাভ ডিফারেন্স অফ ওপিনিয়ন। সবচেয়ে বেশি আমার কাছে দুঃখ লেগেছে সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি ইউ পয়েন্টেড আউট রাইটলি, যে মুস্তাফিজের ইস্যুটা হওয়ার সাথে সাথেই আমরা রিয়্যাক্ট এত স্ট্রংলি কেন করলাম। এটার অনলি কারণ হচ্ছে গভর্নমেন্ট গট ইনভলভড। গভর্নমেন্ট শুড নট হ্যাভ বিন ইনভলভ ইন দিস, দে ওয়ার দি লাস্ট টু বি ইনভলভ ইন দিস। এটা আমি আরও অনেক জায়গায় বলেছি, আমি এখনও বলছি, হতে পারে আমার পিছনে হয়তো বা কেউ লাগবেন, এখন তো অন্য সিস্টেম, আই ডোন্ট কেয়ার, বাট আমি মনে করি গভর্নমেন্ট শুড নট হ্যাভ বিন ইনভলভ ফার্স্ট ইনস্ট্যান্টে। ইয়েস, গভর্নমেন্ট হচ্ছে আমাদের সবচেয়ে ত্রাণকর্তা। শেষ মুহূর্তে আমরা বিসিবির প্রেসিডেন্টের সাথে কথা বলতে পারি, বিসিবির প্রেসিডেন্টকে অ্যাডভাইস করতে পারি, বাট আই শুড নট বি এক্সপোজ। আজকে পর্যন্ত ভারতীয় সরকার কোনো স্টেটমেন্ট দিয়েছে এই ব্যাপারে?
Not even BCCI has not given anything, but Amra we have exposed, we have used all our resources. There we have gone wrong. দেব যেরকম বলছিল আমি অ্যাগ্রি করি দেবের সাথে, সেটা হচ্ছে আমরা ডিপ্লোমেসিতে একটু পিছিয়ে আছি। এটা যদি আমি বলি এটা কি বিসিবির দক্ষতা নাই? বিসিবি ইজ নট অ্যান ইন্ডিভিজুয়াল শো। ইমরোজ ভাই, এই প্রশ্নটাকে আমি একটু অন্য পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, ধরেন আপনি যেটা বলছেন যে আমরা কূটনীতি জায়গা থেকে এবং সরকারের ইনভলভ হয়ে যাওয়া, প্রথম কথা হচ্ছে যে এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, যদি কোনো কারণে বাংলাদেশি দর্শক, সাংবাদিক কিংবা প্লেয়ারদের উপরে সাম্প্রদায়িক উগ্রবাদীদের কারণেই তো আসলে সেই চাপেই তো মুস্তাফিজকে সরিয়ে নেওয়া হয়েছে বা কে তাকে বাদ দিয়েছে, এখানে বিসিসিআইয়েরও হস্তক্ষেপ ছিল। তো এরকম কোনো ঘটনা যদি ঘটতো, সেই ক্ষেত্রে বাংলাদেশে এইটার প্রতিক্রিয়াও সরকার আসলে হ্যান্ডেল করতে পারতো কিনা, সেই ব্যাপারটাও তো তাদের ভাবতে হয়েছে। কোনো কারণে এটাতে কারো দ্বিমত নাই। আমি যত জায়গায় টিভিতে গিয়েছি আমি বলেছি বিসিবি হ্যাজ টেকেন রাইট ডিসিশন। এটা কিন্তু আমরা দ্বিমত করছি না। আমরা এখন কেন এটা নিয়ে চিন্তা করতেছি? আমাদের কি বলবো, শোয়েব যখন গেল কলকাতায় লাস্ট খেলায়, শোয়েবের টাইগার ছিঁড়ে ফেলা হয় নাই, এক্স্যাক্টলি, শোয়েবের উপরে হামলা ছিঁড়ে ফেলা হয় নাই, বাংলাদেশের পতাকাটাও আমরা ফেলে দিয়েছি মাটিতে, ওইটাও আমরা পায়ের নিচে, অনেকেই হয়তো বা এটার উপর দিয়ে হেঁটেছেন ওইখানে, আমরা তো দেখছি। বাট এটা কথা হচ্ছে যে এগুলো নিয়ে কিন্তু আমাদের শঙ্কা আছে, অ্যান্ড বিসিবি ইজ দ্য রাইট বডি টু এক্সপ্লেইন যে আমাদের এই শঙ্কাগুলো আছে। আমি আর দেব যেটা বলার চেষ্টা করবো, বা আমি আমার মতামত যদি আমি বলি, আমি বলবো যে আমরা নেগোশিয়েট করে কেন যেতে পারলাম না শ্রীলঙ্কায়? আমাদের তো এটা যাওয়ার একটা স্কোপ ছিল। ইফ ইন্ডিয়া ক্যান ডু, আই নো যে ইন্ডিয়ার অনেক পাওয়ার আছে, পাওয়ারটা কিভাবে, ক্রিকেটীয় পাওয়ার, ভালো খেলে, আইসিসি তারাই চালায় না, ওইটা পরে যাচ্ছি আমি। ক্রিকেটীয় পাওয়ার, দে আর ওয়ান অফ দি টপ টিম, এটা একটা। সেকেন্ড হচ্ছে দে জেনারেট ম্যাক্সিমাম মানি, এক্স্যাক্টলি, এবং তারা নিয়েও যায় ম্যাক্সিমাম, নট দ্যাট যে আমাদেরকে বিলিয়ে দিচ্ছে, ম্যাক্সিমাম নিয়ে যায়। তো যদি তাই হয়, এক ক্লাসে 3 জন থাকলে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, এক ক্লাসে 14 জন না থাকলে হু ইজ 14 নোবডি নোজ। এক্স্যাক্টলি, বাংলাদেশকে ইগনোর করার কোনো জায়গা নেই। বাংলাদেশ ইজ দি 8 টিম ইন দি T20 ওয়ার্ল্ড, এখানে 20টা টিম যাচ্ছে আই গেস। তো 20টা টিম যদি যে আমরা 8 নম্বর টিম জায়গায় আছি, আমাদের নেগোসিয়েশন করার জায়গা ছিল হয়তোবা। আমরা প্রথম মেসেজটা দিয়েছি, এটা বিসিবির থেকে নেগোশিয়েট করলে, বিসিবি যদি ভালোভাবে কথা বলতো, আই এম শিওর দে হ্যাভ ট্রাইড, আমি জানি না কতটুকু করেছেন, ওই রকম যদি করতে পারতাম, শেষ মুহূর্তে সরকারের থেকে সিগন্যালটা আমরা নিতে পারতাম। বাট যখন সরকার প্রথম মেসেজটাই দিয়ে দিয়েছে আমরা যাচ্ছি না আনলেস উই গো টু শ্রীলঙ্কা, আমরা অন্য কোনো রকম মেকানিজম, তখন আমার হয়তো বা ক্ষমতা আছে, যেরকম ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন আইসল্যান্ড নিয়ে নেবেন, গ্রিনল্যান্ড নিয়ে নেবেন, ওরকম তারাও বলেছে দেখলাম বাংলাদেশকে কি করে দেখবে, হ্যাঁ, তারা মাদুরুকে তুলে নিয়ে আসে। তেমনই একটা আচরণ। স্কটল্যান্ড ইজ নট ইয়েট রেডি ইভেন উইথ দেয়ার টিম, এক্স্যাক্টলি, 5 দিনের মধ্যে দে আর ফ্লাইং, সো ইট ইজ এ জোক। তুমি তো সিলেকশন করে করে টিম আনছো, যে টিমটা রেডি না তাকে নিয়ে যাচ্ছ, আর 8 নম্বর টিমটাকে বাদ দিলে কি কারণে? যে তুমি খেলতে দিবে না, তুমি বলতে চাচ্ছ কারণটা হচ্ছে দে আর ট্রাইং টু বিট ফর অলিম্পিক, দে আর ট্রাইং টু বিট ফর কমনওয়েলথ গেমস। এটা তাদের একটা ইমেজ সংকট। এই ইমেজ সংকটটাকে বাংলাদেশের এই কঠিন স্ট্যান্ডে ইট হ্যাজ বিন কম্প্রোমাইজড, এবং এর সাথে তাদের যুক্ত হয়েছে দূষণ পরিবেশ। এগুলো নিয়ে কিন্তু অহরহ ইন্টারনেটে এবং অন্য জায়গায় কিন্তু আসতেছে। অ্যাথলেটরা যেতে চায় না, ব্যাডমিন্টন প্লেয়ার যেতে চায় না, অন্য খেলোয়াড়রা যেতে চায় না, তার সাথে যুক্ত হয়েছে দাদাগিরি। দাদাগিরিটা কি? ভিসা দিব না পাকিস্তানকে, ভিসা দিব না ওকে। এই যে জিনিসগুলো করে, যে পরিবেশটা, ক্রিকেটটা হওয়া উচিত ছিল এ মিডিয়া ফর পিস, বিকজ এই সাবকন্টিনেন্টে আমাদের যত যন্ত্রণা আছে, এটার কি বলবো, এইটার শান্তি ফিরায় আনার জায়গাটা একটাই ক্রিকেট, সবাই আমরা একসাথে। এই জায়গাটাকে এখন আমরা এটা ওয়েপনাইজ করে ফেলেছি, এইটাকে আমরা অস্ত্র বানিয়ে ফেলেছি। আমি কারোর উপরে কিছু দাবড়াতে চাবো, সো আমার পাওয়ার আছে ক্রিকেটে, আমি তাকে দাবড়ে দিলাম। কিন্তু আমাদের হওয়া উচিত ছিল, যত রকমের গোলমাল আছে, ক্রিকেট শুড বি দি ফ্রেন্ডলি একটা মিডিয়া, যেটার থ্রুতে আমরা এটা করতে পারতাম। তো আমাদের দুর্বলতাটা আমি মনে করি বিসিবির সাথে আই এম দেয়ার, নো ম্যাটার হু সেজ হোয়াট, বিসিবি হ্যাজ টেকেন দি রাইট ডিসিশন। সিকিউরিটি কনসার্ন, আমরা শুধু 17টা 18টা প্লেয়ার অ্যান্ড টিমের কথা চিন্তা করবো না, সাংবাদিক যাবে, দর্শক যাবে, অনেক কিছু হবে ওইখানে। একটা যদি ইনসিডেন্ট হয়, উই ক্যানট সেভ এনিওয়ান। এইটার নিশ্চয়তা যদি দিতে পারতো, তাহলে পাকিস্তানে একবার নিউজিল্যান্ডের উপরে হামলা হয়েছে, সেটার জন্য তারা 10 বছর কোনো ইন্টারন্যাশনাল খেলা পায়। শ্রীলঙ্কার উপরে হয়েছিল, শ্রীলঙ্কা
10 বছর খেলতে পারে আরো বেশি, 13-14 বছর আনতে পারে না, আমাদেরকে বহুবার হাতে পায়ে ধরেছে। আমি এটা নিয়ে অনেকবার তখনও কথা বলেছি, এবং এই 10 বছরের পরে যখন আমরাই কিন্তু প্রথম নারী দল পাঠালাম, রাইট। আচ্ছা, এরপরে এই কিছুদিন আগেও কিন্তু তাদের এই সিঁদুর অপারেশনের সময় একটা পরিস্থিতি দাঁড়ালো, বাংলাদেশ টিমের যাওয়ার কথা, যাবে কি যাবে না। ফরচুনেটলি আই ওয়াজ উইথ আমাদের প্রেসিডেন্ট ফারুকের সাথে, আই সেড বাংলাদেশ টিমে যাওয়া উচিত, ইট ইজ বিটুইন দেম। আর যেহেতু তারা ওইখান থেকে আইপিএল খেলাচ্ছে, তো সিচুয়েশন সিমটমে বলা যাচ্ছে যে বর্ডার এলাকায় কোনো রকম ফয়সালাবাদ এদিকে, আর এই সাইডে তাদের যে দেশ ছিল ওইখানেও আইপিএল খেলা ছিল। আই সেড এখানে কোনো গোলমাল হওয়ার কোনো স্কোপ নাই, সো লেটস গো। বাট আমাদের প্লেয়ার অনেকে যেতে চায় নাই, তার জন্য কিন্তু দুবাইতে যেয়ে দুবাইয়ের খেলার সময় কথা বলে প্লেয়ারদেরকে কনভিন্স করলো, তারপরেও নাহিদ রানা যায় নাই। বাট উই ওয়েন্ট টু পাকিস্তান, আই ক্যান অ্যাসিওর ইউ, আমি সৌভাগ্যক্রমে টিমের সাথে তখন যাওয়ার সৌভাগ্য হয়েছে। পাকিস্তান যেই লেভেলের সিকিউরিটি দিয়েছে, আমি মিডিয়ার সামনে বলতে পারি, লিখে দিতে পারি, ইন দি হোল ওয়ার্ল্ড নোবডি ক্যান গিভ দ্যাট সিকিউরিটি। রাইট। একসাথে 5 কিলোমিটার 6 কিলোমিটার সবার বাসার জানলা দরজা বন্ধ, দোকানপাট বন্ধ, ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ, জাস্ট ফর দি সেফ এন্ট্রি এক্সিট অ্যান্ড ট্রাভেল ফর দি টিম। এরপরে তো অন্যগুলো বাদই দিলাম। এইটা করার পরেও পাকিস্তান নিশ্চিত না, সেফ না বলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা যাই নাই। কি করলাম আমরা? হাইব্রিড মডেল শুরু করলাম। আমি এই আলোচনায় আসবো। এই আলোচনাটা ইন্টারেস্টিং একটা আলোচনা ডেফিনেটলি হতে যাচ্ছে আমার কাছে মনে হয়। হাইব্রিড মডেল মানে এই হাইব্রিড মডেলের জনকরা তাদের জন্য হাইব্রিড মডেল বানায়, শুধু তাদেরই জন্য বানাবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। আমরা ছোট বিরতিতে যাচ্ছি, আপনি আছেন স্টার প্লেতে, নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি। ওয়েলকাম ব্যাক, আপনি স্টার প্লেতে, মাহাদি আপনার সাথে, আমার সাথে দেব চৌধুরী এবং মেজর অবসর ইমরোজ। আমি দেব চৌধুরীর কাছে যাই। দেব চৌধুরী, যে আলোচনাটা একদম বিরতির আগে আমি তুলছিলাম, যে আপনি হাইব্রিড মডেল বানালেন, আপনি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবেন না, আপনি হাইব্রিড মডেল বানিয়েছেন, আপনি দুবাইতে খেলেছেন, বাকি সব দলগুলোকে আপনার জন্য দুবাইতে গিয়ে খেলতে হয়েছে। এবারকার টি-20 বিশ্বকাপে পাকিস্তান গো ধরে বসলো, ইন্ডিয়াতে যাবে না, সেটা একদম যৌক্তিক। তুমি আমার দেশে গিয়ে খেলবা না, আমি তোমার দেশে গিয়ে কেন খেলবো? আপনি শ্রীলঙ্কা কিন্তু মোটেও কো হোস্ট না, নামে কো হোস্ট, কিন্তু বেসিক্যালি হাইব্রিড মডেলের কারণে শ্রীলঙ্কাকে কো হোস্ট করা হয়েছে। তো আপনি বাংলাদেশকে যদি খেলতে দিতেন, আপনি যদি আয়ারল্যান্ডের সাথে গ্রুপটাকে সোয়াপ করে দিতেন, এটা এত মানে ইগোর জায়গা থেকে ডিল করার বিষয়টা কি, মানে ইন্ডিয়া কি দাদাগিরির কারণে বাংলাদেশকে গলা চেপে ধরলো, নাকি বাংলাদেশও কোনো জায়গায়, মানে আপনি যে বলছিলেন যে আমাদের কূটনৈতিক ব্যর্থতার জায়গাটা কোথায় কোথায় আমরা ব্যর্থতা হয়েছি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনার হাইব্রিড মডেল, ইফ ইউ আস্ক মি, আমি এই মডেলটাই পছন্দ করি না। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপ, যখন ইংল্যান্ডের ওয়েলসে বিশ্বকাপ, বিশ্বকাপ, যখন 1996 ওয়ার্ল্ড কাপ, আমরা তখন ছোট, পাকিস্তানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল হয়েছিল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা। মডেল ইজ মডেল। এই যে হাইব্রিড করাটা, এই পুরো সিস্টেমটাকে না আমার কাছে মনে হয় যে আনস্টেবল করে দিয়েছে। সবাই একটা মজা পেয়ে গেছে যে না, এইখানে তো তাহলে আয়ের উৎস আছে। এই হাইব্রিড মডেলটার সঙ্গে আমার কেন যেন মনে হয় যে অর্থের একটা বড় সংযোগ আছে, যে এখানে খেলা হলে স্পন্সরস আসবে, দর্শক, টিভি রাইটস, তারপর গ্রাউন্ড, আপনার যে বিজ্ঞাপনের জায়গাগুলো থাকে, সো সব কিছু মিলে এটা একটা ইমরোজ ভাই খুব ভালো একটা শব্দ ব্যবহার করছে, যে ওয়েপেনাইজ করা। এই ক্রিকেটটাকে এরকম একটা মডেলিংয়ের মধ্যে নিয়ে গিয়ে, মানে আপনার হাইব্রিড, সো কল্ড হাইব্রিড মডেলিংয়ের মধ্যে গিয়ে আমার মনে হয় যে আরও বেশি কারি টাকা কামানোর বা টাকা রোজগারের একটা রাস্তা পাকা করা হয়েছে। এবং এর ফলে পার্টিকুলারলি আপনার ভারতের যে একটা ইনফ্লুয়েন্স বলি বা আইসিসির ওপর সর্বোচ্চ প্রভাবের কথা বলি, এটা আমরা দেখে আসছি। আপনি নিজে আইসিসি ইভেন্ট কভার করেছেন, আমরা দেখেছি একটা সময় সেখানে পাকিস্তানের সামি ভাই মিডিয়া ম্যানেজার ছিলেন আইসিসির। তারপর থেকে আমরা ভারতীয় বিভিন্ন সময় যারা ভারতীয় ক্রিকেট বোর্ডে কাজ করেছেন তাদেরকে মিডিয়া ম্যানেজার হিসেবে দেখছি। এবং আমি জাস্ট ছোট্ট উদাহরণ, নিজের এক্সপিরিয়েন্স থেকে, আপনি ম্যাচ দেখবেন, সেখানে দেখবেন যে ভারতীয় সাংবাদিকরা সবচেয়ে বেশি ফাইনাল ম্যাচ যেখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড খেলছে, তারাই সবচেয়ে বেশি জায়গা পায়। আমাদেরকে যেতে দেয় না, আমাদেরকে মেল দিয়া বলে যে তুমি আইসো না, মানে বলে আইসো না, ব্যাপারটা ওরকম জায়গা নাই যে 50 জনের অ্যাকোমোডেশন করা সম্ভব, সেখানে ইন্ডিয়ান সাংবাদিক 20 জন, তোমরা 2 জন, আমাদের দেশের 5 জন, আমরা দাঁড়ায় থাকি, আমরা পেছনে গিয়ে দাঁড়ায় থাকি, তারা খেলছে, তাদের হয়তো 5-10 জন, মানে এরকম একটা, আমি রাফলি একটা কথা বললাম। জিনিসটা হচ্ছে যে ক্রিকেটটাকে ফিনান্সিয়াল ওয়েপেনাইজেশন করার ফলে যেটা হয়েছে, যে এটা এখন যার কাছে টাকা বেশি তার শক্তি বেশি, এরকম একটা ডাইমেনশন তৈরি হয়ে গেছে। এখন এই ডাইমেনশনটা কে ভাঙবে?
আলটিমেটলি আপনি যে ব্যাপারটার এগেনস্টে যে না আমি এটা পছন্দ করছি না, সেটার এগেনস্টে তো আপনাকে দাঁড়াতে হবে। দাঁড়ানোর মতো যে শক্তিগুলো আছে, লেটস সে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নোবডি ইজ টকিং। রাইট। এই যে টাকার অঙ্কটা, 100 টাকার মধ্যে 40 টাকা ভারত নিয়ে যাচ্ছে, 30 সামথিং বোধ হয়, বাংলাদেশ 4.46। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে যে পরিমাণ টাকা দেওয়া হচ্ছে, তারা মনে করছে, ইসিবি এবং ক্রিকেট অস্ট্রেলিয়া তারা মনে করছে দ্যাট ইজ গুড এনাফ, আমাদের জন্য লাভজনক। হ্যাঁ তাদের জন্য লাভজনক। সো তারা চুপ হয়ে গেছে। যে পর্যন্ত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এই দুটো দেশ ইন্ডিয়ার এই আইসিসির ওপর সর্বোচ্চ নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো প্রশ্ন না তুলবে, আর্গুমেন্টের জায়গায় না যাবে, স্ট্রং কোনো পজিশন না দিবে, তখন আসলে আমাদের মতো দেশে আসলে খুব বেশি কিছু করার থাকে তারা না। তো তিন মরলের সিন্ডিকেট, সে পুরনো সিন্ডিকেট। পুরনো সিন্ডিকেট, এবং এই পুরনো সিন্ডিকেটের সাথে আপনি যদি নিউজিল্যান্ডকে হিসেব করেন, ভাই খুব নির্বিরোধী, ওই কিউই পাখির মতো আস্তে আস্তে চলে। ওই কিউই পাখিও যেমন, ব্ল্যাক ক্যাপ ওরাও ওরকমই, চুপচাপ। সাউথ আফ্রিকার সঙ্গে ট্রেডিশনালি সেই মহাত্মা গান্ধীর যুগ থেকে ভারতীয়দের একটা ভালো সম্পর্ক। সো তারা কখনো ভারতীয়দের এগেনস্টে গিয়ে কোনো কিছু করেছে আমি ঠিক মনে করতে পারি না। ইভেন আলী বাকার যখন প্রেসিডেন্ট ছিলেন সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের, তখনও এরকম ছিল না, সবই একরকম। সো আর বাকি রইল কে? বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা তো এখন এই মুহূর্তে ক্রিকেটিং ওয়ার্ল্ডের পাওয়ার হাউস হিসেবেই কেউ ট্রিট করে না। বাংলাদেশ, পাকিস্তান তো ভারত যদি বলে যে সূর্য পূর্ব দিকে ওঠে, পাকিস্তান সঙ্গে সঙ্গে বলবে না, সূর্য ওঠে মাটির নিচ থেকে, উত্তরে উঠে। থিংস আর লাইক দ্যাট। সো প্রবলেমটা হচ্ছে যে তখন আমরা ছাড়া এই মুহূর্তে এই যে বাংলাদেশের স্ট্যান্ডটা রাইট রং আপনি যাই বলেন, এটাকে অনেকে বলবেন গোয়ার তুমি, অনেকে বলবেন বোকামি, অনেকে বলবেন প্রচণ্ড রকম সাহসিকতা, অনেকে বলবেন যে এটা বাংলাদেশ কম্প্রোমাইজ করে নাই, যে কোনো কিছু হইতে পারে। সো বাংলাদেশের এই যে ভয়েসটা রেইজ করা, এই যে ইস্যুসগুলো অ্যাড্রেস করা, গ্লোবালি ওয়ার্ল্ডকে জানানো, এই জিনিসটায় বাংলাদেশই শেষ পর্যন্ত উইনার হতে পারত যদি না আপনার প্রশ্নের মিড পার্ট যেটা, যে আমরা ওই ক্রিকেট ডিপ্লোম্যাসিটাকে একটু স্মার্টার ওয়েতে হ্যান্ডেল করি। এক্স্যাক্টলি, আমি একটু ভাই আপনার কাছ থেকে জানতে চাই, ইমরোজ ভাই, যে কোন ওয়েটা আমাদের জন্য স্মার্ট ওয়ে হতো, মানে নেগোসিয়েশনটা কোন লেভেলে হলে আমরা স্মার্টলি ডিলটা করতে পারতাম? মানে বলার আগে আরেকটা ছোট জিনিস বলে শুরু করি, সেটা হচ্ছে এটা কনস্পাইরেসি থিওরি ধরতে পারো, সেটার জায়গায় এরকম ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে ফেব্রুয়ারির 7, শেষ হচ্ছে মার্চের 8, রাইট। আইপিএল শুরু হবে মার্চের 15 পরে। ওয়াই দে হ্যাড টু রিডিউস? এই কোশ্চেনটা আনলো যে মুস্তাফিজকে ওয়ার্ল্ড কাপের আগে বের করে দিতে হবে, তারা ওয়ার্ল্ড কাপ শেষ করার পরেও এটা বলা যেত। আচ্ছা, তাইলে এই কনফিউশন তৈরি হতো না। এখন যদি আমি ডিপলি চিন্তা করি, ক্যান আই নট থিঙ্ক যে ইট ওয়াজ ডান ডেলিভারেটলি? এক্স্যাক্টলি, এই প্রশ্নটা উঠতেই পারে। ইন্টেনশন দে হ্যাভ ডান, রাইট। এবং এই ইনফরমেশনটা আমার কাছে, দেবের কাছে, তোমার কাছে হয়তো বা নাই। না থাকলে কি হবে, কারণ আমরা তো গোয়েন্দা সংস্থা না, গোয়েন্দা সংস্থা গেটস লট অফ ইনফরমেশন। সেই জায়গা থেকে আমি বলবো গভর্নমেন্ট অ্যাক্টেড প্রবাবলি রাইট, কিন্তু গভর্নমেন্টের আমার যেটা রিজার্ভেশন ছিল, ওনারা আরেকটু ঠান্ডা মাথায় বিসিবিকে বলতে পারতো কি করতে হবে, সেই জায়গা থেকে ডিপ্লোমেসিটা শুরু হবে। আমরা কি জানতাম এইটা বিরোধ করলে দেয়ার আর সার্টেন কনসিকুয়েন্সেস, আমাদেরকে যেতে দিবে না, আমাদেরকে অর্থায়ন করবে না, এফটিপিতে ইন্ডিয়ার খেলা থাকলে আসবে না। এমনিও তো আমরা গত 22 বছরে ইন্ডিয়া যেতে পারি না, একবার গিয়েছি, আমাদেরকে দাওয়াত দেন, আমরা যাই না। তা আমরা তো এখনো তাদের কাছে নেগলেক্টেড। আমাদের এখানে আসবে বলে এই আরো 4 মাস আগে আসার কথা ছিল, আসে না, এখন একটা অগাস্টের দিকে শিডিউল দিয়েছে। আমি শিওর দে আর নট কামিং, অগাস্ট সেপ্টেম্বরের দিকে আসবে না। তার মানে আমরা জানি হোয়াট দে আর ট্রাইং টু ডু। এইটার সময় আমার মনে হয় দেয়ার শুড হ্যাভ বিন পিপুল ভিজিটিং অল দি কান্ট্রিজ। যে এই যে ভোটটা হয়েছে, এটা তো শুনতে খারাপ লাগতে পারে, আমি শুনেছি এটা হয়তো অনলাইন ভোট হয়েছে, আবার কিছু লোক হয়তো এখানেও ছিল। তো অনলাইন ভোট মানে হচ্ছে দেব কাকে ভোট দিল, ইউ নো ইট, বাট ইফ ইউ হ্যাভ ডান ইট ইন কনসিল্ড ওয়ে, দেয়ার কুড হ্যাভ বিন আ ডিফারেন্স অফ দি ফিগার। এখন তো ফিগার হচ্ছে আমরা দুইজন একদিকে আর সবাই ওদিকে। তার কারণ নোবডি ওয়ান্টেড টু টেক দ্য চ্যালেঞ্জ, বিকজ তারা ওই ট্যুর পাবে না, খেলা পাবে না, সবাইকে নিয়ে শেয়ারিংটা কমে যেতে পারে। আমরা বড় টিমগুলোর মধ্যে নিউজিল্যান্ডকে ধরছি, নিউজিল্যান্ডের আর্থিক অবস্থা আমাদের থেকে খারাপ, রাইট? নিউজিল্যান্ড ইজ স্ট্রাগলিং। তো নিউজিল্যান্ড যেতে চায়, খেলতে চায়, বাট নিউজিল্যান্ড কোনোদিন বাজে কোনো আচরণ কোথাও করে নাই। আচ্ছা, এখন যেটা আমার কাছে মনে হয়েছে, আমরা উই শুড হ্যাভ বিন কন্ট্যাক্টিং উইথ অল দি ক্রিকেটিং কমিউনিটি, যাতে এইটাকে আমি যদি বলি যে এটা সিস্টেমেটিক ক্লিনজিং হচ্ছে ক্রিকেটস, আমি যাকে চাই সেই থাকবে, আদারওয়াইজ কেউ থাকবে না। তো এই ক্লিনজিংটা হয়তোবা বাংলাদেশ ইজ দি ফার্স্ট টু প্রোটেস্ট,
Right. এবং এইখান থেকে আমি একদম সজ্ঞানে বলতে চাই মেবি another 5 years time there will be many more will be protesting. ডেফিনেটলি, এবং সেটাই যেন হয় ইমরোজ ভাই। আরেকটু বলি নেই, সেটা হচ্ছে তারা যখন প্রোটেস্ট করবে তখন কিন্তু ইট ইজ গোয়িং টু বি গ্লোবাল। Exactly. এখন আমরা অনেকে বাংলাদেশের বোর্ডকে অনেক রকমের আজে বাজে কথা বলতেই পারি, আমার জায়গা থেকে আমি বলবো, কিন্তু এইটাকে যখন একটা সময় আসবে এটা প্রোটেস্ট করতেই হবে, নাহলে এই ক্রিকেট will never remain as a cricket. Thank you, It is brother. going to be a gambling kind of thing that every one of us we want to get into it, কিন্তু এইটার বেনিফিটটা নিচ্ছে somebody else, তাদের হাতের ইশারায় সব চলবে। এই খেলা আমি না খেললেও চলে, এই খেলা না খেললেও চলবে, ডেফিনেটলি এটা সবাই মনে করে। দেব চৌধুরী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মেজর অবসর ইমরোজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যেতে যে আমাদের 1 নম্বর সেটে, সেখানে আছেন ডায়ানা জারিন। ধন্যবাদ মাহাদি। দর্শক, আমাদের ইন্ট্রোর মতোই মাঠের খেলা আর টেবিলের খেলা দুইটাই এখন একদম গরমাগরম। আর সেই গরমাগরম খবর পেতে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার প্লেতে প্রতিদিন রাত 10টায়। আজকে সময় বলছে চলে যেতে হবে, কিন্তু ফিরবো আগামীকাল ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।